আচ্ছা, আমরা দীর্ঘদিন পরে বোধহয় এরকম একটা কর্মসূচি দিতে আমরা বাধ্য হচ্ছি। কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা, এই বাংলাদেশে সমস্ত মানে বাংলাদেশ জুড়েই যেন মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, এবং সেখানে একের পর এক আমার আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা, তাদের বাড়িঘর লুটপাট, পুড়িয়ে দেওয়া, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ রেহাই পাচ্ছে না, তাদের উপরে হামলা, এমনকি ওলামা মাশায়েখ, তারপর আমাদের মাজার শরীফ, বিভিন্ন মসজিদ মন্দির সেগুলো তারা ছাড়ছে না। মানে চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তার উপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এমনকি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আমরা এই জুন মাসের 30 তারিখে 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আসলাম, অথচ 4-5 মাসও গেল না, টাকা নাই, পয়সা নাই। এমনকি আমাদের সোশ্যাল সেফটি নেটের যত কাজ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ করে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের উপর চরম অবমাননা, তাদের ভাতা বন্ধ। আমাদের মানে মানুষের জীবনের জন্য কোনো মূল্য নেই। প্রত্যেকটা থানায় আক্রমণ, থানা জ্বালিয়ে দেওয়া, থানার মধ্যে পুলিশ রেখে তাদেরকে পিটিয়ে মারা। এমনকি একটা অন্তত পুলিশ কনস্টেবল বারবার মাপ চাওয়া সত্ত্বেও তাকে হত্যা, এবং যাকে যেখানে পাচ্ছে কোপাচ্ছে, হাত কেটে দিচ্ছে, মারছে। এবং আওয়ামী লীগের তো অগণিত নেতা কর্মী, প্রায় আমরা এই পর্যন্ত প্রায় 400-র কাছাকাছি নাম পেয়েছি যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। তার উপর কয়েক হাজার হাজার বিষয়ের মতো আহত। এমনকি ছেলেকে পায়নি, মাকে কুপিয়ে মারি, অথবা আর এক জায়গায় দেখলাম মাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মা, চাচি তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, বাপ ভাই কাউকে ছাড়ছে না। এইভাবে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি, সারা দেশ যেন আতঙ্কে গ্রস্ত। তার উপর আবার মরার উপর খাড়াগা, প্রত্যেকটা জিনিসের দাম যেমন বেড়েছে, তারপর আবার ভ্যাট, ট্যাক্স, সারচার্জ দিয়ে মানুষের পকেট খালি করা। একদিকে জনগণের উপরে ট্যাক্স বসাচ্ছে, অপরদিকে আমাদের সেই সুদখোর ক্ষমতা দখল করে ইউনূস সাহেব সবার উপরে ট্যাক্স বসাচ্ছেন। আবার সবাইকে বলে ট্যাক্স দিতে। বাবা, তুমি নিজে ট্যাক্স দাও না, আবার অন্যকে ট্যাক্স দিতে বলো, এটা কোন ধরনের কথা? একটা লজ্জা বললেও তো একটা কথা থাকে। সাধারণ মানুষ ট্যাক্স দেবে, আর ব্যবসা বাণিজ্য তো সবার বন্ধ। 26 বিলিয়ন আমাদের রিজার্ভ রেখে আসলাম, অথচ এলসি খুলতে দেয় না। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের যা ছিল, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, সবই তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরেও আগুন দিয়ে পুড়িয়েছে। কাজে এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যায় না। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং সবাইকে এক হয়ে থাকতে হবে। আর যে কর্মসূচি আমরা দিয়েছি সে কর্মসূচি সফল করতে হবে, কারণ রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। একটা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া, অতিরিক্ত সুদ নিয়ে নেওয়া, আর রাষ্ট্র চালানোর মধ্যে তফাৎ আছে। আজকে তারা যে সরকার চালাচ্ছে, ইউনূস সাহেব, তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না, জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে। আর তাদের সব থেকে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ। ছাত্রলীগ ব্যান্ড করে, ছাত্রলীগ ব্যান্ড করবার সে কে? অসাংবিধানিক ভাবে অস্ত্র, অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে। এখানে অন্য কিছু না, সে দীর্ঘদিন ধরেই ক্ষমতার লিপ্সা। তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে। এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই। এক বেলা খাবার পায় না একটা দিনমজুর যা কামাই করে। আওয়ামী লীগ আমলে তো এই অবস্থা ছিল না। আওয়ামী লীগ আমলে একজন দিনমজুর যে টাকা কামাই করতো, তাতে তার সংসারের খরচ চালিয়েও তার হাতে টাকা থাকতো। এখন আর সেই দিন নাই। আজকে কৃষক সার পায় না, সেচ পায় না, বিদ্যুৎ পায় না। আজকে শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে, একের পর ইন্ডাস্ট্রি পোড়ানো, অথবা তারা পুড়িয়ে দিচ্ছে, অথবা বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। সাংবাদিকদের উপরে চরম অত্যাচার, হাজার খানেক সাংবাদিক চাকরি হারিয়েছে, এর ভিতরে কারাগারে বন্দী, অনেকের উপর জুলুম। তাদের এমনকি তাদের অ্যাক্রেডিটেশন কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে পুলিশের উপরে সব থেকে বেশি অত্যাচার,
সে পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে মারা, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, পা বেঁধে ঝুলিয়ে রাখা, কসাইখানায় যেমন পশু হত্যা করে পশু কোরবানি করে যখন ঝুলিয়ে রাখে ঠিক সেইভাবে মানুষকে ঝুলিয়ে রাখা, এই ধরনের অনাচার আর কত চলবে? মানুষ শান্তিতে নীরবে থাকতে পারে না। চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিনিয়ত, এবং যে যখন খুশি যাকে খুশি তাকেই মারবে। কেউ কথা বলতে পারবে না। বাক স্বাধীনতা বলে কিছু নেই। সমস্ত মিডিয়া তাদের কন্ট্রোলে। সংবাদপত্রের এবং সাংবাদিকতার কোনো স্বাধীনতা নেই। কথা বললেই তাদের উপরে জুলুম, এবং অনেক সাংবাদিক আজকে কারাগারে ৬-৭ জনকে তো হত্যাই করেছে। এই যে আর আওয়ামী লীগের নেতা কর্মীরা তো তাদের মানে চরম শত্রু। অপরাধটা কি আমাদের? আওয়ামী লীগের অপরাধ কি? পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগ সংগঠন করে, এই আওয়ামী লীগকে নিয়ে এবং ছাত্রলীগ আমাদের সেই রাষ্ট্রভাষা বাংলা, মাতৃভাষা, কথা বলার অধিকার আদায়ের জন্যই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সেই ছাত্রলীগ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং আওয়ামী লীগ সংগঠনই তো জাতির পিতার সবচেয়ে শক্তিশালী সংগঠন এবং বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন। আর সেই সংগঠনের উপরে হামলা করে মনে করছে আওয়ামী লীগ একেবারে হত্যা করে শেষ করে দেবে। আওয়ামী লীগ কোনো পরগাছা না। আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়নি। আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন, এবং মাটি মানুষের কথা বলেই আওয়ামী লীগ গড়ে উঠেছে। আওয়ামী লীগ গড়ে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং সেটা আমরা প্রমাণ করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করে দিয়েছেন, এবং মাত্র ৩ বছর ৭ মাসের মধ্যে বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন। ১৫ই আগস্ট ১৯৭৫ সাল আমাদের জাতীয় জীবনের সব থেকে কলঙ্কময় একটা অধ্যায়, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে হত্যা করে আমার মা, আমার ৩ ভাই, ভ্রাতৃবধূ, আত্মীয় পরিবার পরিজন সহ ১৮ জন সদস্যকে। আমি সকলে আত্মার মাগফিরাত কামনা করি। ঠিক ওই ৭৫ সালের ৩রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতাকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। ২ লক্ষ মা-বোনের উপর পাশবিক অত্যাচার হয়েছে। আলবদর, রাজাকার, আল শামস বাহিনী করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। নারীদেরকে ওই সেনা ছাউনিতে তুলে দেওয়া হয়েছে। যারা শাহাদাত বরণ করেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একথাই বলবো যে বাংলাদেশ স্বাধীন, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার ভোগ করবে। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবে। বাংলাদেশ শান্তির দেশ। প্রতিটি মানুষের জীবনে শান্তি এবং মানুষের জীবনের যে মৌলিক অধিকার, সে অধিকার নিশ্চিত করা, সেটাই আমাদের কাজ। আর আওয়ামী লীগই একমাত্র সংগঠন। ২০০৮ সালের নির্বাচনে ২৩৩টা সিট পেয়েছিল আওয়ামী লীগ। তারপর থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু। কিন্তু সেই সকল চক্রান্ত অতিক্রম করে আমরা পর ৩ বার, একটানা ৪ বার আমরা ক্ষমতায় এসেছি। কিন্তু আমরা যে ক্ষমতায় এসেছি সেটা তো ব্যর্থ হয়নি। আমরা বাংলাদেশকে জাতির পিতা যেখানে ১৯৭৫ সালে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বাংলাদেশকে আর্থ-সামাজিক উন্নয়ন করে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। আজকে বাংলাদেশ কোথায় গেছে? ঠিক এই জুলাই মাস পর্যন্ত, তার আগ পর্যন্ত বাংলাদেশের একটা মর্যাদা ছিল বিশ্বব্যাপী। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো, সম্মান দেওয়া হতো। বাংলাদেশকে বলা হতো উন্নয়নের বিষয়, এবং আমরা তা করতে পেরেছিলাম। যেখানে দারিদ্র্যের হার ৪১% উপরে ছিল, আমরা তা কমিয়ে ১৮.৭% নামিয়ে আনি। হতদরিদ্র ২৫.১% ছিল, আমি ৫.৬% নামিয়ে এনেছিলাম। প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে বিনা পয়সা আমরা ঘর দিয়েছি। ছাত্রছাত্রীদের বৃত্তি উপবৃত্তি দেওয়া হয়েছে। প্রায় ৪ কোটি শিক্ষার্থী উপকৃত হতো। আমরা বিনামূল্যে বই দিতাম। কই এবারে বই দিতে পারলো না কেন? ১লা জানুয়ারি নতুন বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি। ছাত্রছাত্রীরা কি আন্দোলন করলো?
যে আজকে তারা নতুন বইও পায় না। অথচ আমাদের বাজেটে সব টাকা ধরা ছিল। বই ছাপানোর কত টাকা লাগবে সেটাও ধরা ছিল। সেখানে আরো ৭০০ কোটি টাকা বেশি তারা দিল, বরাদ্দ দিয়েও বই দিতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ। মানুষের খাবার দিতে পারে না। আমরা ইনফ্লেশন ৮ থেকে ৯ ভাগের মধ্যে ধরে রেখেছিলাম, আজকে ১৪ ভাগের উপরে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। হ্যাঁ, এখন শীতকাল, শাকসবজির একটু দাম কমেছে, কিন্তু তাতে মানুষের আয় তো বাড়েনি। কিন্তু আমাদের সময় মাথাপিছু আয় আমরা ২,৭৯৩ মার্কিন ডলার উন্নীত করেছিলাম। আমাদের প্রবৃদ্ধি আমরা ৭.০২৫ অর্জন করি ২০২৩-এ। ২৪০০ আমাদের যে প্রান্তিকে আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে ৬.০৪% আমরা প্রবৃদ্ধি অর্জন করেছিলাম। আজকে সেই নোবেল লরেট ইউনূস সাহেব ক্ষমতা এসে সেই প্রবৃদ্ধি ওই একই প্রান্তিকে কমিয়ে এনে ১.৮ ভাগে নামিয়ে আনে। দেশকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি, পিছিয়ে দিচ্ছে। একের পর এক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, শেয়ার মার্কেটের টাকা সব লুটপাট। আর বাজেটে যত টাকা রেখে এসেছিলাম আমাদের সামাজিক নিরাপত্তা, ছেলে মেয়েদের বই, মৃত্যু প্রবৃত্তি, বা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে দেশের উন্নয়নে যতগুলি কাজ আমরা করে যাচ্ছিলাম, সেই অর্থ সম্পদ সবই লুটপাট করে নিয়ে যাচ্ছে। গ্রামীণ ব্যাংকের টাকা পাচার করেছে, গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে, এখন আমাদের বাজেটের টাকাও পাচার এবং মানুষের অর্থ আত্মসাৎ, তার উপর ভ্যাট, ট্যাক্স সবকিছু দিয়ে মানুষের পকেট খালি এবং ইউনূসের পকেট ভারী। এটাই তারা করে যাচ্ছে। আজকে একটা কথা বলবো, ডক্টর ইউনূস, তার ভাই, ব্রাদার, বোন, তাদের ভাগ্নে, ভাতিজা যে যেখানে আছে, কার কত সম্পদ বাড়লো এটা হিসাব নিতে হবে। উপদেষ্টা মন্ডলী, তাদের এবং তাদের পরিবার, স্ত্রী অথবা স্বামী অথবা ভাই, ব্রাদার, ছেলে মেয়ে, কার কত বেশি সম্পদ হয়েছে সেটা দেখতে হবে। যারা তার ওই চেলা চামুন্ডা ছিল, সমন্বয়করা, তাদের এই ৪-৫ মাসের মধ্যে কত সম্পদের মালিক হলো তারা। তাদের বাপ, ভাই, আবার নতুন নতুন বিয়েও করেছে, শ্বশুর বাড়ি কত টাকা কামাই করলো, এই সব কিছু আজকে খোঁজ করে বের করতে হবে সবাইকে। আমাদের উপরে মিথ্যা আরোপ দেবে, মিথ্যা দোষারোপ করবে, আর নিজেরা একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে থাকবে, সেটা হয় না। কাজেই সকলকে সজাগ থাকতে হবে। আর যে কর্মসূচি দিয়েছি, এই কর্মসূচি এখানেই শেষ না, কর্মসূচি আরো একটু অব্যাহত থাকবে। জানি এদের কোনো মানবিকতা বলে কিছু নেই, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, মানুষের জীবন কেড়ে নিচ্ছে, মানুষের আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সব অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে। ১ কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড করে দিলাম, মাত্র ৩০ টাকা কেজিতে চাল কিনতে পারবে। ২০ লক্ষ মেট্রিক টন চাল তো আমি রেখে এসেছি, তা চাল গেল কোথায়? কি করছে সেগুলি? যে আজকে চাল দিতে পারবে না, খাবার দিতে পারবে না, তাহলে ক্ষমতায় থাকা কিসের জন্য? শুধু নিজেরাই খাবে। ওই যমুনায় বসে বসে চর্বচর্য লেজ্জ পেয় নিয়ে সুখ করে খেয়ে যাবেন, আর আমাদের গরিব মানুষ ডাস্টবিনের কাছ থেকে খাবার কুড়িয়ে খাবে, এটা সহ্য করা যায় না। আমি অন্তত এটুকু বলতে পারি, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর অন্তত মানুষ এভাবে ডাস্টবিনের খাবার খেতে হয়নি। যে একবেলা খাবার পেত না, সে ২ বেলা ৩ বেলাও খাবার পেত, সে ব্যবস্থা আমি করে এসেছিলাম। পুষ্টির নিশ্চয়তা আমি করেছিলাম। ঘরের কাছে আমি তাদের যা চিকিৎসার ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা করে দিয়েছিলাম। মাতৃ মৃত্যুহার কমিয়েছে, শিশু মৃত্যুহার কমিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ কেন ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাবে? এই জবাব ইউনূসকে দিতে হবে। কাজে আমি এটা বলবো যে আমাদের যে কর্মসূচি, এটা ঠিক, তোমাদের এখনই ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না। তোমরা সাধারণ মানুষের কাছে যাবে, আমাদের ওই শ্রমিক যে চাকরিহারা, গার্মেন্টস শ্রমিক বা অন্যান্য ইন্ডাস্ট্রির শ্রমিক, আমাদের কৃষক আজকে যারা সার পাচ্ছে না, হাহাকার করছে, তাদের কাছে যাবে। আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, আশ্রয়ের ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে, তাদের, এবং আমাদের অনগ্রসর জাতি যারা,
এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে, তাদের দাবি আদায়। ভ্যাট ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে, আমি বলবো এই ইউনূস সরকারের কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার। ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন করতে হয়, পার্লামেন্টে পাস করতে হয়, উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না। আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার, যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ। এবং এই অবৈধ কার্যক্রমের জন্যই, মানে মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য, মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে। কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাআল্লাহ, এবং সেদিন বেশি দূরে না, এটুকু আমি বলতে পারি। আমি আছি, হ্যাঁ জানি। 5ই আগস্ট তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের 2 বোনকে হত্যা করা। 15ই আগস্ট আমরা বিদেশে ছিলাম, হত্যা করতে পারেনি। সেই খুনিদের অসমাপ্ত কাজই তারা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং দেশের মানুষ, আমার পার্টির নেতাকর্মী তো বারবার আমাকে বাঁচিয়ে আনে। 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকেও আমাকে বাঁচিয়েছিল। কারণ কিছু কাজ বাকি ছিল। যুদ্ধাপরাধীদের বিচার, জাতির পিতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করা এবং দেশকে উন্নত করা। এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলাম। আজকে আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আজকে সব থেকে কষ্টে আছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর, সেখান থেকে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই কাজটা বাকি আছে বলেই বোধহয় খোদা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কাজে আমি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশেই পড়ে আছে, আর আমি বাংলাদেশেই আছি। কোথায় আমি থাকলাম সেটা বড় কথা না, কিন্তু আমার বাংলাদেশটাই এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি, সেই বার্তাটাই দিতে চাই। আর এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ মুক্ত করব। কাজে এই আন্দোলনের যে কর্মসূচি আমরা দিয়েছি, তোমরা প্রত্যেকের ঘরে ঘরে যাবে এবং আমাদের বার্তাটা পৌঁছে দেবে এবং তাদের সকলের সুখ দুঃখের সাথী হবে, এটাই আমি চাই। জাতির পিতার প্রত্যাবর্তন দিবসে আমি বলেছিলাম সবাইকে যে শীতের কাপড় দিতে, অনেকে যারা দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই, যে প্রত্যেকে তাদের কাছে পৌঁছে দিয়েছে। না হলে ইউনূসের সরকারের দেখলাম একজন উপদেষ্টা 4 লক্ষ টাকার কম্বল বিলাতে 8 লক্ষ টাকা খরচ, ওনারা আবার হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না। এক উপজেলা থেকে আরেক উপজেলা আবার হেলিকপ্টার লাগে। তো এই হলো তাদের অবস্থা। তারা দেশের মানুষের জন্য কি করবে? নিজেরা করেই বাড়ি কুল পায় না, নিজেরা অর্থ সম্পদ লুটপাট করে নিচ্ছে। কি গাড়ি কিনবে, কি চলবে, এই নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগ তো সেটা করেনি। আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে, পাশে ছিল। এক কলমের খোঁচায় সে স্থানীয় সরকারের নির্বাচিত সকল প্রতিনিধিকে বাতিল করে দিল। আজকে যদি স্থানীয় সরকারের সমস্ত প্রতিনিধিরা কাজ করতে পারতো, নিজেরা যেভাবে পারুক মানুষের পাশে তো দাঁড়াতো, মানুষের কষ্ট তো হতো না। কারণ তারা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি। অবৈধ ইউনূসের কি অধিকার আছে তাদের বাতিল করে দেওয়ার? প্রত্যেকটা কাজ করে যাচ্ছে। আজকে সংবিধান সংস্কার করতে চায়, এত বড় দুঃসাহস যে ওই সংবিধানে হাত দেয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র 10 মাসের মধ্যে সংবিধান আমাদের দিয়েছেন। অনেকে কাটাছেঁড়া করেছে, কিন্তু সংবিধান বাতিল করবার সাহস কারো হয়নি, এবং এই সরকার তা পারবে না। এ অধিকার তাদের নাই, জনগণ সে অধিকার তাদের দেয় না, এটা তাদের মনে রাখতে হবে। কাজে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে, আর জনগণের পাশে দাঁড়াবে তোমরা। আমরা সবাই আছি তাদের পাশে। আমাদের বোধহয় যেদিন অবরোধ সেদিন পূজা আছে, কাজে পূজা থাকলে ওটা আমাদের যারা হিন্দু সম্প্রদায় তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ওই প্রোগ্রামটা ভিন্নভাবে করা, আরো বেশি লিফলেট প্রচার, মানুষের কাছে দাঁড়ানো, অবরোধ বাদ দিয়ে ওটা করতে হবে। যদি তাদের অসুবিধা হয় সেটা জেনে নিয়ে, কারণ আমরা চাই আমাদের দেশের সকল ধর্ম বর্ণের মানুষই তাদের অধিকার সমানভাবে ভোগ করবে, যার যার ধর্ম শেষে পালন করবে। ধর্ম যার যার, উৎসব সকলের, এই নীতিটা আমাদের, এই স্লোগান, এটা আমরা মেনে চলবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের যেভাবে বললাম, আমাদের মধ্যে যথেষ্ট অপপ্রচার করে, ওর তো টাকার তো অভাব নাই। বাংলাদেশের সব টাকা চুষে নিয়ে বিদেশে পাচার করেছে। এখন বিদেশে কত টাকা পাচার করেছে সেটা
খুঁজে বের করতে হবে। আমাদের বিরুদ্ধে তদন্ত করে। ইউনূসের বিরুদ্ধে ৫ টা মামলা হয়েছিল দুর্নীতি দমন কমিশনে। নিজে ট্যাক্স দেয়নি। ৬৬৬ কোটি টাকার মামলার রায় ৬ আগস্ট হওয়ার কথা ছিল। ক্ষমতায় এসে সবার আগে নিজের মামলাগুলি উনি বাতিল করেছেন। যেটা করতে পারে না। রায়ের জন্য যে মামলা বসে আছে এবং সে তো লেবার কোর্টে শ্রমিকের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি। তো সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতায় যেয়ে এখন বড় বড় কথা বলে। কাজে আবার আমি বলবো যে এই দুর্নীতি দুঃশাসনের কথা মানুষের কাছে তুলে ধরে এর থেকে মুক্তির পথ জনগণের অধিকার নিশ্চিত করা এবং সেই অধিকার আমরা নিশ্চিত করব। এই প্রত্যয় নিয়ে সবাই এগিয়ে যাও। ইনশাআল্লাহ সাফল্য আমাদের আসবেই। জনতার জয় হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।